শফিকুর রহমান বলছেন হাসিনার পথে হাঁটছে, হাসিনার পথে হাঁটলে আপনি টকশো করে বেড়াচ্ছেন কেন? আপনি কি গর্তের থেকে বেরোইছিলেন হাসিনার আমলে কোনোদিন শফিকুর রহমান? আপনি তো যা প্রতিদিন বক্তৃতা করিয়ে বেড়াচ্ছেন। আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, উনি ক্ষমতার থেকে আসার পরে বলে কেন যে আমি না করেছিলাম, আমি রাজি ছিলাম না, ক্ষমতায় থাকতে বলে নাই কেন? 48 ঘন্টা আগে ক্ষমতা ছাড়ার মতো সাহস করে নাই। ওই ফরিদার কথা শুনতে হবে, এখন ফরিদার জ্ঞান শুনতে হবে। আর 100 কোটি টাকার বাজেট লইয়া এইটাতে আলোচনা করেন যে 48 ঘন্টা আগে বলতে পারে নাই যে আমি এইটার সাথে ডিসএগ্রি করি, আই উড লাইক টু রিজাইন। স্লোগান শুনেছেন না, কোঠা না মেধা? হ্যাঁ, স্লোগান উচ্চারণ করেছি মেধা মেধা, কিন্তু সব জায়গায় কোটা আর কোটা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই একা মুক্তিযুদ্ধের বিরোধী দল এবং নতুন যারা, তারা যে পরিমাণ কি বলে ওইখানে ক্ষমতা বিস্তার করলো, এখন তো এগুলো সব বেরোচ্ছে। গণতান্ত্রিক জবাবদিহি তো অনেক বড় ব্যাপার, তবে শুধুমাত্র দলীয়করণ, যোগ্যতা অযোগ্যতা বিবেচনা না করে ওই তথাকথিত বঞ্চিত বা ভাগবাটোয়ারার জন্য যদি করেন, তাহলে গণতন্ত্র নিরঙ্কুশ কেন, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। গণতন্ত্র চলে কিন্তু পারস্পরিক আস্থার উপর, বিশ্বাসের উপর, এবং সেটা অর্জন করতে হয় শুধু কথায় নয়, কাজ দিয়ে। কারণ আমরা গত 55 বছরে গণতন্ত্রের অনেক আওয়াজ দিয়েছি, অনেক কথা বলেছি, অনেক আন্দোলন সংগ্রাম, সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুরু করে সরকারি সংস্থা, বোর্ড ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে টানা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় অনুগত ব্যক্তি বসানোর অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। বিরোধী দলগুলোর স্পষ্ট অভিযোগ, নির্বাচন কমিশন ও প্রশাসনকে দলদাস বানিয়ে আগামীর ক্ষমতা টিকিয়ে রাখার পথ তৈরি করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ কি কেবলই বঞ্চিত নেতাদের মূল্যায়ন, নাকি প্রশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা দখলের এক নতুন রূপরেখা? নির্বাচন কমিশনের সংস্কার আর নিরপেক্ষতা না থাকলে কেমন হবে আগামী নির্বাচন? আমাদের আজকের আলোচনার বিষয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগের রাজনীতি। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিএনপি নেতা। এর পরপরই আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক CPB। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যেমনটি বলছিলাম, বিরোধী দল বলছে বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এবং প্রশাসন ও প্রতিষ্ঠানগুলোকে দলদাসী পরিণত করেছে। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং অপর 2 জন বিজ্ঞ আলোচক এবং আমার 2 জনই আমার খুব প্রিয় মানুষ, সোহরাব ভাই এবং প্রিন্স ভাই। আপনি যে বক্তব্যটা বললেন যে বিএনপি প্রশাসনকে দলদাস বানিয়ে ফেলছে, বিরোধী দল এমনটি অভিযোগ করেছে। বিরোধী দল এইরকম অভিযোগ করছেন। আপনি কি এটাকে মিন করছেন, এই যে 12 জনের নিয়োগ, এটাকে মিন করেন না অন্য কিছু? আমরা যেমনটি দেখলাম যে ইসিতে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে জামায়াতের তরফ থেকে তীব্র উদ্বেগ জানানো হয়েছে, সেই সঙ্গে 11টি প্রতিষ্ঠানের কথা যেটি আপনি বলছেন সেটি তো রয়েছেই। না, ইসি যে জিনিসটা বোঝায়, ইসি বোঝায় নির্বাচন কমিশন বোঝায় যে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে আদার্স কমিশনার, এটাকে বলা হয় নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী সবসময়ই সরকারের। এখন এটা যদি তারা পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে এটা ইসির নির্বাচন কমিশনের কর্মকর্তা, এরা ইসির নিজস্ব কর্মচারীদের মধ্য থেকে নিজস্ব কর্মচারী হবে, পুরাটাই সচিব থেকে একেবারে পিয়ন পর্যন্ত, এটা হতে পারে। তো সেইখানে সরকারের কোনো কর্মচারীরা সেখানে যাবেন না, এটা আলোচনা হতে পারে। গেল একটা। নাম্বার 2 হচ্ছে যে এইখানে একজন চুক্তিভিত্তিক অ্যাডিশনাল সেক্রেটারিকে দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি, ইসিতে আমি একজন ডিজিকে চিনি, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের। তো ওই ভদ্রলোক যে এই যে
আমাদের জামাতের আমির যে নির্বাচনী আসন থেকে ইলেকশন করেছেন, এই ভদ্রলোক অন্তত কয়েক হাজার লোককে যে মাইগ্রেট করেছেন ইলেকশনের আগে ভোটারকে। এবং ধরুন এই বিল্ডিংটাতে থাকার কথা 30 জন, 5টা ফ্লোর 30 জন, আমরা যদি প্রতিটা পরিবার 5 জন করে গড়ে ধরি 125 জন হবে, ওইখানে 225 জন আছে ওই বিল্ডিংয়ের ঠিকানায়। এবং উনি চাপ প্রয়োগ করে থানা নির্বাচন কর্মকর্তাদেরকে এইখানে মাইগ্রেট করিয়েছেন। গেল এটা। তো আমি আপনাকে বলছি যে একটা নির্বাচন ক্রেডিবল হওয়ার জন্য, একটা নির্বাচন ভালো নির্বাচন, জেনুইন নির্বাচন হওয়ার জন্য আমি মনে করি বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে রাজি আছে। কারণ এইবার যে নির্বাচনটা করেছে, যে ইউনূস তো পুরা এনসিপি, মানে পুরা জামাত এবং এনসিপি ছিল ইউনূস, পুরাটা একবারে 100%। আমি যতটা বিএনপি করি তার চেয়ে অনেক বেশি। উনি বলছেন যে তরুণদের দল আছে, ওরা ইয়ে হবে, এমপি হবে, নির্বাচিত হবে, পার্লামেন্টে আসবে, মন্ত্রী হবে, অন রেকর্ড। তো মন্ত্রী হবে মানে তো সরকারে আসবে। তো যাই, আমি আপনাকে বলছি যে বিএনপি নির্বাচন কমিশনে কোনো দলবাজি এটাতে বিশ্বাস করে কিন্তু না। 11টি বড় সরকারি প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা কেন? আমি আপনাকে বলি যে যারা এই 11টি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, এদের শিক্ষা এবং রাজনৈতিক যোগ্যতা দীর্ঘদিনের, যে এদের জুনিয়ররা মন্ত্রী হয়েছেন, এদের জুনিয়ররা অনেকেই এমপি হয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা বলতে পারেন যে এরা কেন, এদেরকে কেন রাজনৈতিকভাবে যারা বেড়ে উঠেছেন, যে কোনো যোগ্য আগের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই প্রশাসনে, এদেরকে হঠাৎ করে কেন দেওয়া হলো, এই কথাটা আলোচনা হতে পারে। তবে আমি আপনাকে একটা কথা বলি, এরা যদি যোগ্যতায় সঠিক হয়ে থাকেন, তো এরা একটা দল করা এটা অযোগ্যতা হতে পারে না। কিন্তু শুধু বিএনপির বঞ্চিত নেতাকর্মীরাই আসলে যোগ্যতা রাখে এই পদগুলোর জন্য। যদি যোগ্যতাই বিবেচনা করা হয়ে থাকে, তাহলে উন্মুক্ত নিয়োগ প্রক্রিয়া কেন অনুসরণ করা হলো না? উন্মুক্ত নিয়োগ প্রক্রিয়া তো আমি আপনি বলি, গভর্নমেন্টের এই রাইট আছে। আমার সাথে যদিও হয়তো সুরাব ভাই একমত হবে না, যে প্রশাসনের 10% যে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন, টোটাল প্রশাসনের কর্মকর্তাদের 10% প্রেসিডেন্টের কোটায় বলে এটা নিয়োগ দিতে পারেন। তো আপনি বলেন যে এটা যদি 10%-এর কোঠা যদি অতিক্রম করে থাকে, আমি ধরুন অ্যাডমিন ক্যাডারে মনে করি, অ্যাডমিন ক্যাডারে তো 5,500 লোক আছে, তো সেখানে তো বিএনপি 550 লোককে দিতে পারে, চুক্তিভিত্তিক দিতে পারে। তো এখন কি মনে করেন 550 লোক চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে? নো। তো সেইখানে আমি আপনাকে বলি যে আপনার ক্যাবিনেট সেক্রেটারি মিয়া আব্দুর রশিদ, ডক্টর আব্দুর রশিদ মিয়া আব্দুর রশিদ, উনি জামাতে রুকন, সবাই জানে, A to Z সবাই জানে। ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ মিয়াকে জেনে বিএনপি ইলেকশনটা করেছেন। যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, ভদ্রলোক শুনি এখন প্রেসিডেন্ট হয়ে যাবেন, তো ওই আলোচনায় আসে ওই ভদ্রলোক জানি হিজবুত তাহরির করে। তো বিএনপি তো এইগুলাকে দেখে, স্বরাষ্ট্র সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, এইগুলাকে জামাতের বা উগ্র ইসলামী মতবাদে বিশ্বাসী এইরকম লোকজনকে রেখে মাথার মধ্যে রেখে মগজের মধ্যে রেখে ওই যা বিএনপি নির্বাচনের ঝুঁকি নিয়েছে। তো এখনও যদি আপনি আমাকে বলবেন যে 10% কোটা, আমলাতন্ত্রের 10% কোটার বেশি বিএনপি নিয়োগ দিয়ে দিয়েছে, এটা বেআইনি। আমার কথা হচ্ছে যে বিএনপি আইন লঙ্ঘন করেছে কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এই লোকগুলোর যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন আসতে পারে। আমি যখন চুক্তিভিত্তিক নিয়োগ দেব, আমার দলের লোকই দেব। আমি যখন চুক্তিভিত্তিক নিয়োগ দেব, আমার দলের পরীক্ষিত লোকজনকে দেব। আর যেটা আছে সরকারি কর্মচারীদেরকে, তো যেগুলিকে 5ই আগস্টের পরে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিল, 78 জন সচিবের মধ্যে 1 জন সচিবের চাকরি গেছে দলবাজির জন্য, আর বাকি 77 জন সচিবের মধ্যে সবাই নর্মাল রিটায়ারমেন্টে যাচ্ছেন, এখনও 35 বা 40 জন আছেন। তো এই জন্য আমি আপনাকে মনে করছি যে আপনি বলবেন যে দল করা কিন্তু কোনো অযোগ্যতা না। শেখ হাসিনা যে কাজটি করাতেন এই কাজটি এই আমলে একটা হয়েছে, কিন্তু এইটা অন্যায়। যেমন বিভিন্ন এসপিরা বলতেন জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, আমরা মাটির নিচ থেকে ধরে নিয়ে টুকাই নিয়ে আসব, এইগুলো হচ্ছে যে দলবাজির। আপনি প্রশাসনে একটা লোক দেখাবেন যে এই পর্যন্ত বলছে যে শহীদ তার মানে জিয়া। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি দাবি করছেন যে বিএনপি সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ দিয়েছে? আমি মনে করি সঠিক প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে। অসংখ্য তারপরে ধন্যবাদ আমি জানাচ্ছি আপনাকে আপনাকে। বলি যে প্রশ্ন উত্থাপনটা, অপোজিশনের যে প্রশ্ন উত্থাপন করার যে কথাটা, আমি এটাকে করি না, নিরুৎসাহিত করি না। আমি মনে করি যে প্রশ্নটা জারি থাকবে, প্রত্যেকটা কাজের জন্য প্রশ্ন হবে, আমরা সরকার সন্তোষজনক উত্তর দিবে। যখন সন্তোষজনক উত্তর দিতে পারবেন না, আমি মনে করি সরকার সেটা সংশোধন করবে। ধন্যবাদ জানাচ্ছি। জনাব সোহরাব হাসান, যেমনটি মোশাররফ আহমেদ ঠাকুর বলছিল যে সরকার সঠিক পথ অনুসরণ করেই নিয়োগ দিয়েছে, কিন্তু আমলাদের ব্যর্থতার অজুহাতে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হলে আসলে সাধারণ জনগণের কাছে কি বার্তা যায়? ধন্যবাদ সহোদরী আলোচককে, শুভেচ্ছা। আসলে আমরা পথ সঠিক কি বেঠিক এটা নিয়ে কথা বলছি, পথ তৈরি করতে পারছি কিনা সেটাই প্রশ্ন। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিদায় নিয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সব কিছু দলীয়করণ করেছে। এরপর অন্তর্বর্তী সরকার আসলো, অন্তর্বর্তী সরকার মোশাররফ আহমদ ঠাকুরও বললেন যে তারা সব জামাতে ছিল, জামাতের প্রভাবে। এখন প্রশাসন কার প্রভাবে? তাহলে বিএনপির প্রভাবে। কিন্তু একটি আধুনিক গণতান্ত্রিক, এবং আমরা যে ধরনের গণতন্ত্র করি ওয়েস্টমিনস্টার সিস্টেমের, সেখানে কিন্তু প্রশাসন দলের হওয়ার কথা না। যেমন যুক্তরাষ্ট্রে আছে, যে দল ক্ষমতায় আসে তার পছন্দসই ব্যক্তিদের বেছে নেয় অন্তত নীতি নির্ধারক পর্যায়ে। আমাদের এখানে দলের দায়িত্ব পালন করবে, সরকার সরকারের দায়িত্ব পালন করবে, এবং সরকার কারা গঠন করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। এই যে সরকার গঠন করেছে, এখন যদি আমরা এই সরকারে এখন কত প্রায় 46-47 জন মন্ত্রী আছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা কিভাবে এসেছেন? সেখানেও অবশ্য 2-3 জন আছে অনির্বাচিত, কিন্তু বাকিরা তো নির্বাচিত। অর্থাৎ জনগণের রায় নিয়ে তারা এই সরকার গঠন করেছে। এখন আর প্রশাসন, এই সরকার পরিচালনা করে, এই সরকারের নির্দেশে, ব্যবস্থাপনায়, পরিচালনায় প্রশাসন চলে। এখন সেই প্রশাসন, তার তো একটা রাজনীতি যারা করেন তাদের যেমন একটা প্রস্তুতি আছে, প্রশাসনের একটা প্রস্তুতি আছে। যেমন একজন নবীন সরকারি কর্মকর্তা বিসিএস দিয়ে কিন্তু কোনো এই যেসব প্রতিষ্ঠানের কথা বলেছেন, এই 11টি প্রতিষ্ঠানে, তিনি কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রধান হবেন না, চেয়ারম্যান হবেন না, কিন্তু নিয়োগটা হয়েছে কিন্তু চেয়ারম্যান পদে। তাহলে একজন চেয়ারম্যান সাধারণত অতিরিক্ত সচিবরা এইসব প্রতিষ্ঠানের প্রধান হন। তা অতিরিক্ত সচিব পর্যায়ে পৌঁছতে কিন্তু 20 থেকে 25 বছর সময় লাগে, অন্তত 20 বছর কমপক্ষে। কিন্তু এই যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের আদৌ কোনো প্রশাসনিক অভিজ্ঞতা আছে কিনা? দক্ষতা তো পরের, অভিজ্ঞতাই নেই। তখন যেটি সমস্যা হবে, তাকে নির্ভর করতে হবে দলের উপর। দলের নেতৃত্ব কি চায়, দলের নেতাকর্মীরা কি চায়, স্থানীয়ভাবে দলের প্রভাব কে বিস্তার করতে পারবে বেশি, কে প্রভাব সৃষ্টি, কার প্রভাব বেশি, এগুলো চিন্তা করতে হয়। তখন এই যে প্রশাসনের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। আচ্ছা, তারপর যদি বিশেষভাবে কোনো রাজনৈতিক দলের নেতার, যেটি ঠাকুরভাই বললেন, যে কোনো বিশেষ ব্যক্তি যদি তার দক্ষতা থাকে, আর যেমন একটি তিনি রাজনৈতিক দলের নেতা, কিন্তু তিনি একজন পেশায় একজন প্রকৌশলী ছিলেন, তাহলে তিনি তার ওই অভিজ্ঞতাটা কাজে লাগানোর জন্য তার সেখানে পদায়ন করা যেতে পারে। কিন্তু এটা করা হয়েছে এই যে বঞ্চিত যাদের এমপি করা যায়নি বা মনোনয়ন দেওয়া যায়নি, এক ধরনের পুনর্বাসন কেন্দ্র হয়েছে বা হবে, দলীয় পুনর্বাসন কেন্দ্র। কিন্তু সেটি হওয়ার কথা না।
আমরা দেখলাম ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বেশ বিতর্ক হয়েছে, বেশ সমালোচনা হয়েছে, এবং সরকার না, বিএনপির যে 31 দফা, সেই 31 দফায় প্রশাসন সম্পর্কে কি বক্তব্য ছিল সেটাও তুলে ধরা হয়েছে। সেখানে ছিল এই ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে কমিশন করে করা হবে। না, তারা কমিশন বলে না, তারা বলছে সংসদীয় কমিটির অনুমোদন নিয়ে করা হবে। অর্থাৎ এরকম যদি নিয়োগ দিতে হয় তাহলে সংসদে সেটা যাবে, সংসদের সুপারিশ অনুযায়ী করা হবে। কিন্তু এখানে কিন্তু সেটা করা হয়নি। হ্যাঁ, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একটু যুক্তি আছে যে সিটি কর্পোরেশন যে নির্বাচনের আগ পর্যন্ত, অর্থাৎ সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি গণতান্ত্রিকভাবে যদি সেটি হতো, তাহলে বিরোধী দল, যেমন ধরেন 10টি নিয়োগ হয়েছে, বিরোধী দলের সদস্য সংখ্যা যদি 30% হয়, তাহলে 3টি তারা তাদের প্রাপ্য, মানে 3টি পেতে পারত। যে এই অস্থায়ী নিয়োগ হচ্ছে সরকারি দলের লোক যেমন পদায়ন হবে, বিরোধী দলের থেকেও হবে। কিন্তু পদায়ন হলেও কি বৈষম্য কমবে? বৈষম্য কমবে না, তার যে অংশীদারত্ব, গণতন্ত্র হচ্ছে অংশীদারত্ব। এই যে অংশীদারত্বকে অস্বীকার করা সরকারি দল আর বিরোধী দল যদি ভাগাভাগি করে, জনগণের অংশীদারিত্ব এখানে কোথায়? না, সরকারি দল বিরোধী দল তো জনগণের প্রতিনিধিত্ব করেছে বলেই সংসদে আছে। আমি বলছি যে সংসদে যেসব দল প্রতিনিধিত্ব করছে তাদের কথাই। আবার আপনি যে কথাটা বলছেন যে তাহলে তারাই কি শুধু জনগণ? তারা জনগণ না, কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়েছে সেই 51 হোক বা 80 70 হোক ভোট দিয়ে যে এরাই আমাদের প্রতিনিধি। ওই প্রতিনিধিরা ঠিক করবেন যে সরকারটি কিভাবে চলবে। এখন আর সরকার যেভাবে করেছে বিএনপি সরকার, যে তারা তাদের দলের লোক দিয়ে বেছে নিয়েছে। এখন যে প্রশ্নটি হলো যে আজকে যদি জামাত ইসলামী এই কাজটি করত, জামাত যদি ক্ষমতায় এসে এই কাজটি করতো, এনসিপি জামাত, তখন বিএনপি কিভাবে এটি নিত? এটা মেনে নিত? এটাকে ন্যায্য বলতো না। তো সুতরাং আমি মনে করি এই বিষয়টি ক্ষমতাসীন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। পর্যবেক্ষণ, পুনর্বিবেচনা করা উচিত, পুনর্মূল্যায়ন করা উচিত, এবং যেটি ন্যায্য সেটাই করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। যে দল বিরোধী দলে থাকে তারা দলীয়করণের অভিযোগ করে, আবার ক্ষমতায় গিয়ে একই সংস্কৃতি তারা অনুসরণ করে, তাহলে আসলে পরিবর্তনটা কোথায় হয়? না, আপনাকে ধন্যবাদ। আমি সৌরভ ভাই, ঠাকুর ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আপনি যে বিরোধী দলের কথা বললেন যে অভিযোগ করে, তা আমরা বাংলাদেশের হিস্ট্রিতে যে ধরনের বিরোধী দল অধিকাংশ সময় দেখেছি, তা সেইটা আসলে তারা যে অভিযোগগুলো করে আমার বিবেচনায় ভাগবাটোয়ারা ঠিক মতো পায় না। সেই কারণে ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির তরফ থেকেও কিন্তু একই অভিযোগ করা হয়েছে বারবার। বললামই, জেনারেল ভাবে আমি বললাম যে এই অভিযোগটা ওটা যদি ঠিক এই ধারা চলতে থাকে আগামীতেও শুনতে পাবেন। সুতরাং এইটাকে আমি নতুন কিছু দেখি না। বরঞ্চ যদি এটা সমাধানের পথ খুঁজতে চাই, সেটা হচ্ছে আমরা যে ডেমোক্রেসির কথা বলি, আমাদের যে বিভিন্ন সংগঠনগুলো দক্ষ এবং যোগ্যতারভাবে পরিচালিত হোক, আসলে এটা আমরা চাই কিনা সেটা যেমন একটা ব্যাপার, এবং চাইলেও কতগুলো নীতিমালার ভিত্তিতে এগুলো পরিচালনা করা দরকার। এই কাজটি কখনো হয় না, যার জন্য একই ঘটনা ঘটে। যেমন ধরেন, কথার কথা এখানে আলোচনা উঠছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঘোরতর বিরোধী যে এই সমস্ত জায়গায় ভাগবাটোয়ারা করতে হবে, যে সরকারি দল এত, পার্লামেন্টে বিরোধী দল আছে এই তো। আমি ব্যক্তিগতভাবে এটার ঘোরতর বিরোধী। বরঞ্চ এখানে হয়েছে কি, এই যে স্লোগান শুনেছেন, কোঠা না মেধা, হ্যাঁ, স্লোগান উচ্চারণ করেছি মেধা মেধা, কিন্তু সব জায়গায় কোটা আর কোটা, আর কোটার মধ্যে দাঁড়িয়েছে বৈষম্য। তো এত সহজ না, খালি এটা আপনি যদি দিলেও বৈষম্য দূর হতো সেটা না। সুতরাং বৈষম্য ডিফারেন্ট কোশ্চেন। এইখানে বরঞ্চ হয়ে গেছে কি জানেন, আপনি অদক্ষ হলেও তাকে আপনি প্রমোট করতেছেন। বৈষম্য তো দূরের কথা, এইখানে আরো ক্ষতিকর জায়গায় করছেন। আপনি শুধু এখন না, আপনি আগের ধারাবাহিকতা দেখেন। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নিজ দলের বঞ্চিত নেতা কর্মীদের নিয়ে ভাবে, তাহলে সাধারণ জনগণের কথা কে ভাববে? সেটা তো আমি বলছি যে আলোচনাগুলো একটু কংক্রিট করেন আর কি। রাজনৈতিক দল আপনি এত প্রত্যাশা করতেছেন কেন? এটা তো একটা ভুল কথা। সব রাজনৈতিক দলগুলোর উপর যদি প্রত্যাশা করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই একা মুক্তিযুদ্ধের বিরোধী দল এবং নতুন যারা, তারা যে পরিমাণ কি বলে ওইখানে ক্ষমতা বিস্তার করলো, এখন তো এগুলো সব বেরোচ্ছে। ওই সময় জানা কথা, পার্লামেন্টেও কথা হয়েছে। তা আপনি কি বলবেন, তারা তো কত কথা বলেছে। তার মানে আপনি রাজনীতি এবং মানুষ যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, গোষ্ঠী স্বার্থে উঠতে পারে না, এই ধরনের রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসে বা বিরোধী দলে থাকে, তাহলে তাদের কাছ থেকে আপনি বড় বেশি আশা করে খুব লাভ নাই। কিন্তু আমি সেই জায়গার থেকে আমি যেটা বলতে চাইছি
যে আসলে আমরা দেখেন অনেক আলোচনায় যেটা পরিবর্তনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, এবং সবটাই যদি কিছুটা হইলো গণতন্ত্রকে একটু নিরঙ্কুশ করা বা গণতন্ত্রের পথে হাঁটার কথাও বলি, তাহলে আমাদের কতকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেখানে অবশ্যই প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে কতকগুলো জায়গা আছে, এটা পলিটিক্যাল জায়গা হবে। ধরুন নির্বাচন হলে তো এই যে বিভিন্ন সিটি কর্পোরেশন বা এই জায়গাগুলো পলিটিক্যাল লোকজন নির্বাচিত হবে। আপনি যদি অন্তর্বর্তীকালীন সময় দেন, ঠিক আছে, ওই ধরনের দক্ষ যোগ্যকে দিলে কিছু সময়ের জন্য এটা হয়। কিন্তু ধরুন অনেকগুলো কর্পোরেশন আছে, সেইখানে তো আপনি ন্যূনতম যোগ্যতা সম্পন্ন লোককে দেবেন। আমরা অতীতে দেখেছি, কি বলবো, ওই যে তথাকথিত যদি বলেন বঞ্চিত, এখন বঞ্চিতর সংজ্ঞা তো কার কার কে এক একজন এক একভাবে, কারণ বঞ্চিত কেউ মনে করতে পারে তার অনেক আছে, মনে করতে আমি আরো কিছু করতে চাই, কেউ মনে করতে পারে আমি দলের নেতাকে এইভাবে সহায়তা করেছি, আমাকে কেন দেবে না। কিন্তু আমাকে যদি বলেন এইটা তো একটা রাজনীতির, আমার শব্দটা খারাপ লাগলেও বলি, আমি অপরাধমূলক কাজ মনে করি। কিন্তু এই যে আমার রাষ্ট্রীয় ব্যক্তিগত মত। প্রতিষ্ঠানে আমরা যে দেখছি রাজনৈতিক নিয়োগ, সেটা কি আসলে গণতান্ত্রিক জবাবদিহিতাকে গণতান্ত্রিক প্রশ্নবিদ্ধ করছে কিনা? জবাবদিহিতার- এবং আমরা যদি প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতার কথা বলি, সেটিকে আরো দুর্বল করে দিচ্ছে কিনা? আমি প্রশ্নটি রাখছি, বিরতি দিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহির হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যদি দলীয় নিয়োগ হয়, সেখানে আসলে গণতান্ত্রিক জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? না, এখানে দুটা বিষয়। আপনি তো গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত শুধু এই একটা ঘটনায় ঘটে না। গণতান্ত্রিক জবাবদিহিতা অনেক বড় ব্যাপার। তবে শুধুমাত্র দলীয়করণ, যোগ্যতা অযোগ্যতা বিবেচনা না করে ওই তথাকথিত বঞ্চিত বা ভাগবাটোয়ারার জন্য যদি করেন, তাহলে গণতন্ত্র নিরঙ্কুশ কেন, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, এটা বিবেচনা করতে হবে। আপনি দেখেন, এই যে বললাম তো যে ধরেন অনেকগুলো কর্পোরেশন আছে, একসময় আমরা দেখেছি বিভিন্ন ব্যাংক তার ডিরেক্টরদের নিয়োগ দেখছেন, এক্স ছাত্র নেতা অমুক টমুক কি না কিভাবে হয়েছে। তা আপনি এইখানে কিসের গণতন্ত্র দেখেন? এইখানে কতগুলো ভাগ বাটোয়ারা আর কতগুলো পজিশন দেওয়া, যার সাথে অর্থ থেকে শুরু করে সবার যোগসূত্র আছে, যা বরঞ্চ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। আলোচনাটা আমার বিবেচনায় সেই জায়গায় আসা দরকার। তো এখন আমার বক্তব্যটা পরিষ্কার যে আমরা বেশ অনেক ধারাবাহিকতার মধ্য দিয়ে যে পর্যায়ে আসি, তাতে কিন্তু একটা নর্মাল ধারাবাহিকতা না, নর্মাল কোনো গণতান্ত্রিক ধারাবাহিকতাও না। সেটা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম, সেইখানে দলীয়করণ, ব্যক্তি গোষ্ঠীর চরম সীমানায় চলে গেছিল, দুর্নীতি অব্যবস্থাপনা কেনা জানে, ভোট তো আছেই। তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে সংসদেই তো কথা উঠেছে যে কারা এখানে রাজত্ব করেছে, সেইখানে দলীয়করণই ছিল। মানে যে জায়গাটা হয়তো আমরা অনেকে ভেবেছিলাম যে এই জায়গাগুলো তো দলীয়করণ হবে না, কারণ ওই যে দল আসলে যেমন দলীয়করণের কথা বলছেন, কিন্তু নেপথ্যে সেইখানে তো আরও বেশি দলীয়করণ ছিল। তার এইখানে মোশাররফ আহমেদ ঠাকুর যে দুই তিনটা উদাহরণ দিলেন, তার মধ্যে এক ভদ্রলোকের নাম বলে উনি বললেন কি হিজবুত তাহরিতের লোক নাকি, তো সেই দল তো নিষিদ্ধ দল। মানে পরিস্থিতি এরকম ভয়াবহ জায়গাগুলো, তো চিন্তা করেন পরিস্থিতিগুলো কি, কারণ এগুলো তো বাজারে আসে নাই তা না। তারপরে যে ধারাবাহিকতায় এখন যারা ক্ষমতায় আছে, আমরা মনে করি ধরেন সিটি কর্পোরেশন বা যে জায়গাগুলোতে ইমিডিয়েট চালাইতে হবে, সেই জায়গায় হয়তো দিয়েছে, ঠিক আছে, কিন্তু অনেকগুলো কর্পোরেশন এবং অনেক জায়গায় আমরা অনেককে চিনি না, কিন্তু যতগুলো তাদের বায়োডাটা দেখলাম, সেটা কিন্তু গণতন্ত্রের পথে যাত্রার জন্যে আমরা যে ইতিবাচক ধারায় চলতে চাই, এইটা কোনো ভালো খবর বলে মনে করি না। তাহলে আপনি পুরনো ধারাবাহিকতা রক্ষা করলেন, যার জন্যে আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি, আগেও বলেছি, বিভিন্ন আলোচনাও মনে করি যে এই জায়গায় আসলে একটা নীতিমালা তৈরি করা দরকার। সেই নীতিমালার ভিত্তিতে অবশ্যই দক্ষ যোগ্যতার ভিত্তিতে এই জায়গায় নিয়োগ করতে হবে। সেইটা করতে যেয়ে হ্যাঁ এক সময় তার দল সেই পরিচয় বা ওই পরিচয় বাদ দিয়ে যদি তিনি হন, সেটা তো অন্য বিষয়, সেইখানকে আমি নাকচ করার কথা বলছি না। কিন্তু ওই কাজটা না করতে পারলে, আমরা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে না পারি, তাহলে এই প্রতিষ্ঠান তো আলটিমেটলি আখড়াই হয়ে যাবে। দেখুন এটা সবাই জানেন, আমি এখন একটা কথা বলি, এটা কোনো বলার দরকার ছিল না, তারপরেও বলি। মাঝে একটা জায়গায়, আমি ইচ্ছা করে নাম বলছি না, আমি একটা অন্য কাজে গিয়েছিলাম, তো সেইখান থেকে নামার সময় চিন্তা করলাম যে এখানে যিনি প্রশাসক আছেন, তিনি আমাদের রাজনৈতিকভাবে পরিচিত লোক, একটু দেখা করে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, পিএস দেখে আমি জিজ্ঞেস করার আগেই উনি হয়তো জোর করে নিয়ে গেলেন, কিন্তু ঢুকে আমি যে সিনারিও দেখলাম,
মানে এই পরিমাণে দল এবং অন্য লোকজন আশপাশে ভিড় করে আছে, আমি দেখলাম ওই ভদ্রলোকের ইচ্ছা থাকলেও কিছু করতে পারবে না। সিনারিও তো এটাই। তো আপনি যদি শুধুমাত্র দল এবং অন্য বিবেচনায় বঞ্চিত জায়গাটা করেন, তাহলে উনি যেভাবে নিজের বঞ্চনা মুক্তির জন্য এখানে আসলেন, নিচের অন্যরাও কিন্তু নিজের বঞ্চনা মুক্তির জন্য এসেই এইটাকে গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করে ফেলবে, এটা মনে হয়। জনাব সোহরাব হাসান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে মোহাম্মদ শামসুল আলমকে নিয়োগ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, যিনি এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন সোচ্চার ছিলেন, তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। আমাদের সার্বিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা দেখেছি এক ধরনের অনাস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এই ধরনের নিয়োগ সেই অনাস্থা আরও বাড়াবে কিনা? আসলে আস্থায় আমরা যেতে চাই কিনা, আস্থায় যদি যেতে চাই তাহলে অনাস্থাটা কমানো যায়, অনাস্থার কারণগুলো দূর করা যায়। আর যদি আস্থায় না যেতে চাই, অর্থাৎ গণতন্ত্র চলে কিন্তু পারস্পরিক আস্থার উপর, বিশ্বাসের উপর, এবং সেটা অর্জন করতে হয় শুধু কথায় নয়, কাজ দিয়ে। কারণ আমরা গত 55 বছরে গণতন্ত্রের অনেক আওয়াজ দিয়েছি, অনেক কথা বলেছি, অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আজকে যে বিএনপির এই 5 মাসের মাথায় বা 6 মাস হতে যাচ্ছে হবে, আমরা এখন কিন্তু সেই দলীয়করণ নিয়ে কথা বলছি বা বলতে হচ্ছে। বিরোধী দল সেটাই অভিযোগ করেছে। কমরেড প্রিন্স যেটা আমি হয়তো বোঝাতে পারি না বা ভুল বুঝেছেন, আমি তাদের ভাগাভাগির কথা বলিনি। আমি যেটা বলেছি যে এরকম একটা অন্তর্বর্তীকালীন যদি ব্যবস্থা হয়ে থাকে, যে প্রশাসনে ভালো লোক পাওয়া গেল না, বা প্রশাসনের কাজ, প্রশাসনের তো যেমন একজন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের, তিনি তার নিজের দায়িত্বের বাইরে কাজটা করতেন। সেক্ষেত্রে একেবারেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মানে দলীয় হতে পারে, এবং সেক্ষেত্রেও সেটাও সংসদের কোনো একটা সুপারিশের ভিত্তিতে, যোগ্য যাচাই বাছাইয়ের ভিত্তিতে হতে পারে। সেটা না হলে হচ্ছে কি, এবং সেটা যদি হয়েও থাকে, যেমন আমাদের মনে আছে যে 2 সিটি কর্পোরেশনে অন্তর্বর্তী সরকারের সময় 2 জন প্রশাসক ছিলেন, একজন দলীয় ছিলেন, এনসিপির নেতা ছিলেন, আর একজন ছিলেন প্রশাসনের। এটা কিন্তু মানুষ তুলনা করেছে যে কে ভালো করছে বা কে বেশি খারাপ করেছে। আমি এটা স্বচ্ছতা নিশ্চিতের কথা আপনি বলছেন, স্বচ্ছতার জন্য এটা বলেছিলাম। আর যে কথাটি বলছেন নির্বাচন কমিশনের যে অভিযোগ, সেখানে একজন অতিরিক্ত সচিব দিয়েছেন। এখন অতিরিক্ত সচিব তো তিনি প্রশাসনেরই লোক। এখন এই সেখানে নির্বাচন কমিশনে না দিলে অন্য জায়গায় দিলে এই আপত্তি আসতো। কথা হচ্ছে যে নির্বাচন কমিশন হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেখানে তিনি তার বিধি অনুযায়ী কাজ করছেন কিনা, আইন মেনে করছেন কিনা, আইনের বাইরে যাচ্ছেন কিনা। যদি না যেয়ে থাকে তাহলে আপত্তি করা উচিত না, আর যদি যেয়ে থাকে বা তাদের যে কাছে এরকম যদি তথ্য প্রমাণ থাকে, আমার মনে হচ্ছে সেটি জানানো উচিত। ঠাকুর, যারা দলীয় নিয়োগ পেল তারা কি দলের প্রতি অনুগত থাকবে নাকি রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে? স্বার্থের সংঘাত কিভাবে এড়াবে? প্রথম কথা হচ্ছে যে যখনই তিনি কর্মকর্তা হলেন, চুক্তিভিত্তিক হোক আর রেগুলার হোক, তিনি তার জন্য গভর্নমেন্ট প্রটোকলস অ্যান্ড রুলস প্রযোজ্য। গভর্নমেন্ট প্রটোকল অ্যান্ড রুলস তিনি ফ্যাসিবাদী শাসনামলেও তো গভর্নমেন্ট প্রটোকল বা রুলস ছিল না। তিনি তার সিনিয়রকে সালাম দিবেন, স্যার বলবেন, জুনিয়রকে সালাম দিবেন। তো এইগুলো হচ্ছে প্র্যাকটিসিং রুলস। এই প্র্যাকটিসিং রুলসের বাইরে যেতে পারবেন না, 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে বলি যে আমি দেখলাম এখনো ম্যাক্সিমামই দেওয়া হয়েছে এগুলো চেয়ারম্যান পদে। চেয়ারম্যান পদে চেয়ারম্যান যেখানেই আছেন, এখানেই মনে করেন একটা বোর্ড আছে। তো এই বোর্ডে বেসিক্যালি চেয়ারম্যান সিদ্ধান্ত নেন যেগুলি, যে খুবই দুই পক্ষে আদার্স ডিরেক্টররা কথা বললেন, লাইন ডিরেক্টররা অভিমত দেন, তার মধ্য থেকে চেয়ারম্যান একটা সিদ্ধান্ত দেন। এই হলো বিষয়। আমি আপনাকে বলি যে আপনি সৌরভ ভাই এটা যে বললেন যে অভিজ্ঞতা, আমার সাথে কয়েকজন সচিব, সাবেক সচিব কথা বলছেন টক শোতে। তো আমার সাথে এক সাবেক সচিব, আমার হলের বড় ভাই, উনি জাতীয় সচিব ছিলেন শেখ হাসিনা আমলে, 3 জেলায় ডিসি ছিলেন, নামটা বললাম না, বাড়ি
হচ্ছে কিশোরগঞ্জের দিকে। তো তিনি একটা এজেন্ডা সেট করে আসছেন আর কি, আর এক ব্রিগেডিয়ারকে সাথে নিয়ে। কিন্তু বিরোধী দল কিন্তু এই না, 5 না, মাসের তো ব্যবধানে বারবার আসছেন বলছে যে হাসিনার আপনারা আমল- ফ্যাসিবাদের পথ অনুসরণ করছেন। এই- এই বিষয়টি আসলে আপনার না, না, জবাব কি হবে? তত্ত্বাবধায়ক আমি সরকারের প্রশ্নটি রাখছি, কিন্তু- আবারও বিরতির সময় হয়েছে, এই বিরতিরই আপনার কাছে ফিরছি। আর- দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, জামায়াতের আমির বলেছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি। অন্যদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার বললেন দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হয়নি। তিনি বলেছেন যে ফ্যাসিবাদী কাঠামো এখনো চিহ্নিত করে ধ্বংস করা সম্ভব হয়নি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এখনো সেই পুরনো কাঠামোর প্রভাব বিদ্যমান। কি বলবেন? তো উনি তো ফরিদা আক্তারটা বলি আগে, উনি তো 1.5 বছর ক্ষমতায় ছিলেন। তো উনি আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, উনি ক্ষমতার থেকে আসার পরে বলে কেন যে আমি না করেছিলাম, আমি রাজি ছিলাম না, ক্ষমতায় থাকতে বলে নাই কেন? 48 ঘন্টা আগে ক্ষমতা ছাড়ার মতো সাহস করে নাই। ওই ফরিদার কথা শুনতে হবে, এখন ফরিদার জ্ঞান শুনতে হবে। আর 100 কোটি টাকার বাজেট লইয়া এইটাতে আলোচনা করেন যে 48 ঘন্টা আগে বলতে পারে নাই যে আমি এইটার সাথে ডিসএগ্রি করি, আই উড লাইক টু রিজাইন। এটা পড়ে নাই। দিস ইজ দ্য আনসার আমার ফরিদার জন্য। আর পারলে ফরিদাকে একদিন ডাকেন, আমরা জিজ্ঞেস করবেন। আসেন, বিরোধী দল আমাদের শফিকুর রহমান বলছেন, যেটা শফিকুর রহমান বললে হাসিনার পথে হাঁটছে, হাসিনার পথে হাঁটছে। উনার 2012 সালে উনার এই যে পল্টনের ঠিকানা টাওয়ার থেকে ওই যে ইয়েতে উঠাইয়া, এই ছাদে উঠাইয়া জামাতে ইসলামের কর্মীদেরকে ফালাই দিয়েছিল, এর মধ্যে একটা ওই জায়গায় মরে গেছে। ওয়ান, এই জামাত ইসলামের কোনো লোকরে কোনোদিন আওয়ামী লীগ আমলে টক শোতে পাইছেন? এখানে পাইছেন? এখন তো আসে, প্রায়ই দেখি। আপনাদের হাউসে আসে না? এখনো আজকেও অন্তত 32টার মধ্যে 30টা 29টায় আছে, গিয়ে দেখেন জামাত ইসলাম। তো হাসিনার পথে তো হাঁটে নাই। হাসিনার পথে হাঁটলে আপনি টকশো করে বেড়াচ্ছেন কেন? আপনি কি গর্তের থেকে বেরোইছিলেন হাসিনার আমলে কোনোদিন, শফিকুর রহমান? আপনি তো যা প্রতিদিন বক্তৃতা করে বেড়াচ্ছেন। হাসিনার আমলে তো আপনারা কোনদিন টেলিভিশনে দেখি অসংখ্য নাই। ধন্যবাদ তো জানাচ্ছি হাসিনার আমলে মোশাররফ যেহেতু আহমেদ আপনাকে ঠাকুর। টেলিভিশনে দেখি নাই, আর এই আমলে দেখি, তাইলে হাসিনার আমল আর এই আমলে এক না। ধন্যবাদ জানাচ্ছি। জনাব সোহরাব হাসান, সরকার পতনের ইঙ্গিত দিয়ে আগামী দিনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে আবার কর্নেল অলি আহমদ বলেছেন শফিকুর, নাহিদ, মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য। সরকারের বয়স মাত্র 5 মাস। এরই মধ্যে কেন আসলে সরকার পতনের আন্দোলনের কথা ভাবছে বিরোধী দল? না, বিরোধী দল মনে করছে তারা সরকার চেয়ে ক্ষমতাবান। মানে আসলে হচ্ছে যে আমাদের রাজনীতিকরা মাঠে ময়দানে বক্তৃতা বিবৃতিতে যা বলেন সেটা কতটা মিন করেন, মানে সেটাই তারা করতে চান কিনা, তাদের করা এবং কথার মধ্যে তো ফারাক থাকে। আজকে এবং এটা বলতে বলতে কিন্তু এক ধরনের একসময় মানে এটা অর্থহীন হয়ে যায়। মানে তারা সরকারকে চাপ দেওয়ার জন্যই এসব কথাবার্তা বলছে। তাই চাপ যদি সত্যিই দিতে পারে সরকার, আর প্রশ্নটা হচ্ছে সরকারের নীতিটা যদি ভুল হয় বিরোধী দল কিন্তু চাপ দেওয়ার সুযোগ পায়। এবং এখন এটি যেমন যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এটা তো দলীয়করণ, এটা তো অস্বীকার করা যাবে না যে দলীয় প্রভাব বিস্তার করা বা দলীয় লোকজন। কিন্তু আওয়ামী লীগ আমলে তো এই দলীয়করণের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছিল। আমি মনে করি সরকার যদি বড় ধরনের ভুল না করে তাহলে বিরোধী দল যতই আন্দোলন করুক সরকারকে মানে ফেলতে পারবে না। আর যদি বড় ধরনের ভুল করে এবং ভুলের পুনরাবৃত্তি ঘটায় তখন তো বিরোধী দলের জনসমর্থন বাড়বে, সরকারের জনসমর্থন আরও কমবে। তবে আপনি যে কথাটি বললেন 5 মাসের মাথায় সরকার পতনের আন্দোলন, এটি কিভাবে নেবে মানুষ সেটা দেখা যাক। আমার মনে হয় না যে এখনই মানুষ প্রস্তুত আছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব রহিন হোসেন প্রিন্স, এই যে বিরোধী দলের বিভিন্ন হুঁশিয়ারি, কখনো অনিবার্য বিপ্লবের কথা বলা হচ্ছে, কখনো গণ অভ্যুত্থানের মতো কর্মসূচির কথা বলা হচ্ছে, সরকার পতনের আন্দোলনের কথাও বলা হচ্ছে, সেটা কি গণতান্ত্রিক চর্চা হিসেবে দেখবেন নাকি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখেন? না, আমি দেখি যে আমাদের দেশে অনেকগুলো এজেন্ডা আছে যেটা জনমানুষের জন্য দরকার, গণতন্ত্রের পথে হাঁটার দরকার। সেই আলোচনাগুলো হয়তো আমরা সামনে আনতে পারছি না বা মিডিয়া আনতেছে না।
মিডিয়া হয়তো একটা হিসাব করে রাখছে যে সরকারি দল এইটুক পাবে, বিরোধী দল একটা মিটিং করলে এইটুক দেবে, অন্য এজেন্ডাগুলো দেবে না। দেখেন আজকে যখন আলোচনা করছি, আপনি কি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা তার আগে এমনকি বিএনপি অন্য সময়েও জামাতের যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছিল, যেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ছিল, যেটা আধুনিকায়ন করে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে চালু করার কথা ছিল, সেইটা এখন বেসরকারীকরণ করার জন্য আগামীকাল একটা মিটিং বসানো হচ্ছে। আপনি 8 দিন হসপিটাল বন্ধ করে দিলেন, এখন দেখা গেল যে 3টা শর্ত পূরণ করলে হবে। মানে যার যার এই কাজগুলোর জায়গায় কিন্তু আপনি করতেছে। বেকার, শিক্ষিত বেকারের সংখ্যা 4 কোটি, মিল কারখানা বন্ধ হচ্ছে। আপনি তো আলোচনায় এই এজেন্ডাগুলো তো নাই। তো এই এজেন্ডা যদি আলোচনা আসতো তাহলে বুঝতাম সরকার কি বলতেছে। তথাকথিত, আমি তথাকথিত বলি, হ্যাঁ পার্লামেন্টে তার বিরোধী দল হয়েছে, কিন্তু এই বিরোধী দল কি দেখছি, তারা তো জনস্বার্থের কিছু বলে না। জনস্বার্থের তো কাজ বিষয় ছাড়া নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিরোধিতা করছে। আসি তাহলে তো জনস্বার্থে দেখছি না। জনস্বার্থে যদি দেখতাম, আলাদা দর্শন থেকে দেখতাম, তাহলে বুঝতাম জনগণের জন্য করছে। তা সেটা যখন করছে না, নিজেদের ভাগ বাটোয়ারাটাই প্রধান, আর অন্য কোনো কারণটা আমরা দেখি না। আরেকটা আছে, বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, আর বিশেষ করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে অপরাধগুলো করেছে, আমার ধারণা অনেক সময় সরকারকে হুমকি ধামকি দিচ্ছে ওর থেকে নিজেদের বাঁচার জন্যে। কিন্তু জনসম্পৃক্ত ইস্যু যদি চোখের সামনে আসে, মিডিয়া যদি সেই জায়গাগুলোকে আরও চোখের সামনে নিয়ে আসে, তাহলে দেখবেন ওই আলোচনা প্রধান হবে না। তখন কিন্তু আমরা যেটা দেখতে পাবো, সরকারেরও বাস্তব অবস্থান দেখতে পারবো, আর একটাও তারা যারা সংসদে আছে তাদের অবস্থান দেখতে পারবো। আর এই কথা পরিষ্কার করে বলি, সৌরভ ভাই যেটা বলেছেন এটা আমিও মনে করি ব্যক্তিগতভাবে, এগুলো অ্যাকচুয়ালি নির্ভর করবে যে ক্ষমতাসীন সরকার আছে সে কি করছে, সে কি জনস্বার্থে কাজ করছে নাকি জনস্বার্থ বাদ দিয়ে সরকারের সদিচ্ছা এখানে অন্য ধরনের কাজ হিসেবে করছে। আমি দেখছে। সদিচ্ছা শুধু বলছি না, সদিচ্ছা অন্য জিনিস। সদিচ্ছা একটা ইচ্ছা দিয়ে হয় না। ধরেন আপনি এখানে অ্যাঙ্কর, আপনি একটা তো শুধু সদিচ্ছা দিয়ে হবে না, আপনার অ্যাপ্রোচগুলো, টাইম বন্টন, কোনটা ধরিয়ে দিচ্ছেন, আপনি কিভাবে কনক্লুড করতে চান, এগুলোর উপরে নির্ভর করে। তা সরকার প্র্যাকটিক্যাল কোন কাজটা করতে চায় তার উপরেই নির্ভর করে। সে যদি নিজে এরকম ফেল করে, তখন দেখা গেল তারা এই কথাগুলো বলতে পারবে বেশি। জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে, দর্শক এখানে শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।